বৃহত্তর যে উম্মাহ কনসেপ্ট, আমি এর বাইরে আমার আদর্শের জায়গা নয়। কিন্তু যখন যেখানে জাতি রাষ্ট্রের প্রবক্তা, জাতি রাষ্ট্রে নিয়ে যখন সবাই নিজেদের মতো এই পৃথিবীতে বসবাস করছে, সেখানে 4 কোটি জনগোষ্ঠীর এই কুর্দিরা কেন বঞ্চিত হবে, তাদের এই দুঃখগাথা আমাকে অবশ্যই স্পর্শ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কথাগুলি শুনবার জন্য। আপনি কি জানেন পৃথিবীর অন্যতম বড় একটি জাতি এরকম রয়েছে যাদের নিজস্ব কোনো দেশ নেই? ন্যূনতম রাজনৈতিক বোঝাপড়া আপনাদের যাদের রয়েছে, তারা এই বিষয়টি বুঝবেন যে জাতি রাষ্ট্রের এই স্বর্ণযুগে প্রায় 4 কোটি জনগোষ্ঠীর একটি জাতির জন্য দেশ না থাকাটা কতটুকু অন্যায়। বলছিলাম মধ্যপ্রাচ্যের সবথেকে গুরুত্বপূর্ণ জাতিগোষ্ঠী কুর্দিদের কথা। আজকের ভিডিওতে আমি কুর্দি জাতি সম্পর্কে বেসিক আলাপগুলো তুলে ধরতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা অনেকেই হয়তো সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন সংবাদ পত্রিকা কিংবা অন্যান্য সংবাদ মাধ্যমে কুর্দিদের সম্পর্কে বিভিন্ন সংবাদ দেখে থাকেন। কুর্দিদের বিভিন্ন সশস্ত্র গ্রুপ কিংবা কুর্দিদের বিভিন্ন বিদ্রোহ, এই ধরনের নিউজ কিন্তু আমরা সচরাচর যে আন্তর্জাতিক সংবাদ বা আন্তর্জাতিক খবর এই পত্রিকার এই পৃষ্ঠাগুলোতে কিংবা সংবাদ মাধ্যমের এই বিভাগগুলোতে আমরা সচরাচর দেখে থাকি। তো এই যে কুর্দি সংকট, মধ্যপ্রাচ্যে যে কুর্দি জাতিগোষ্ঠী নিয়ে একটি সংকট এবং সেখানকার যে একটি যুদ্ধ পরিস্থিতি কিংবা একটি বিদ্রোহ অবস্থা, এটি বুঝতে হবে আমাদেরকে। এবং এটি বোঝার আগে আমি কুর্দি জাতি সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দিয়ে রাখি। জাতিগতভাবে কুর্দিরা মূলত মধ্য এশিয়ার একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, যারা প্রাচীন ইরানি জাতির শাখা হিসেবে যাদেরকে বলা হয়ে থাকে। এই জন্য বলা হয় কুর্দিরা হচ্ছে ইন্দো ইরানীয় সমাজের অংশ, বা তারা হচ্ছে ইন্দো ইরানিদের শাখা বিশেষ, অর্থাৎ প্রাচীন ইরানি জাতিদের একটি শাখা বিশেষ হচ্ছে এই কুর্দি জাতি। খ্রিস্টপূর্ব অনেক পূর্বে থেকেই তাদের ইতিহাস রয়েছে। মধ্যযুগীয় তাদের সাম্রাজ্য ছিল, শাসন ছিল। ইরানের মেসোপটেমিয়া অঞ্চলে তাদের কর্তৃত্ব ছিল। এই ধরনের বিভিন্ন ইতিহাস কিন্তু কুর্দিদের রয়েছে। এবং তারা তাদের যে ভাষায় কথা বলেন, কুর্দি ভাষা, এটিও কিন্তু ইরানি ভাষার একটি উপভাষা। অনেকটা আমাদের বাংলাদেশে আমরা যেরকম বাংলা ভাষায় কথা বলি এবং বাংলা উপভাষার কাছাকাছি যেরকম সিলেটি ভাষা, বোঝার ক্ষেত্রে এরকম বলা যেতেই পারে। মতাদর্শের দিক থেকে কুর্দিরা প্রধানত মুসলিম, তবে ইসলাম আগমনের আগে থেকেই কিন্তু কুর্দি জাতির অস্তিত্ব ছিল। এবং যখন মধ্যপ্রাচ্যে ইসলাম বিস্তার হয়, সে সময়ই তারা মূলত ইসলাম গ্রহণ করে। এবং মুসলমানদের মধ্যে যে 2টি বড় শাখা রয়েছে, শিয়া এবং সুন্নি, এই কুর্দিদের মধ্যে উভয় ধারার মুসলিমই দেখা যায়। এছাড়াও কিছু ভিন্ন ধর্মাবলম্বী, যেমন খ্রিস্টান, খুব অল্প সংখ্যক ভাবে এই ভিন্ন ধর্মাবলম্বী সংখ্যাও কুর্দিদের মধ্যে রয়েছে। জনসংখ্যার দিক থেকে কুর্দিরা শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই তাদের জনসংখ্যা প্রায় 3.5 কোটির মতো। এবং ইউরোপের কিছু দেশ যেমন আর্মেনিয়া কিংবা জার্মানি, এই ধরনের দেশেও কিন্তু কুর্দিদের অল্প কিছু সংখ্যক জনসংখ্যা রয়েছে। কুর্দিদের বসবাস মূলত এই যেটা বললাম যে ইরাক, ইরান, সিরিয়া এবং তুরস্কের যে মাঝামাঝি জায়গা, যেটিকে মূলত ঐতিহাসিকভাবে কুর্দিস্তান বলা হয়ে থাকে, এই অঞ্চলগুলো দিয়ে মূলত তাদের আসলে বসবাস। এবং এই যে মধ্যপ্রাচ্যের যে কুর্দি সংকট, এর মূলে কিন্তু এই অঞ্চলটি রয়েছে। এবং এই যে কুর্দি জাতি, তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, নিজস্ব ইতিহাস রয়েছে। এখানে ছোট করে বলে রাখি, আমাদের মুসলমানদের একজন অন্যতম আইকনিক ক্যারেক্টার হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী। এই সালাউদ্দিন আইয়ুবী কিন্তু তিনি নিজেও কিন্তু কুর্দি ছিলেন। এভাবে আমরা কুর্দিদের সম্পর্কে এই প্রাথমিক তথ্যগুলো মাথায় নিয়ে পরবর্তী সিচুয়েশন বোঝার চেষ্টা করব। মধ্যপ্রাচ্যের কুর্দি সংকট মূলত শুরু হয়েছে 20 শতাব্দীর প্রথম দিক থেকে। এই সংকটটি বুঝতে হলে আমাদের 2টি চুক্তি সম্পর্কে ধারণা রাখতে হবে। তার একটি হচ্ছে সেবাস চুক্তি। 20 শতাব্দীর শুরুর দিকে, অর্থাৎ 1920 সালে, যখন প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মিত্র শক্তির সাথে অটোমান সাম্রাজ্য অর্থাৎ ওসমানীয় খেলাফতের যে বিলুপ্তি ঘটে, এবং স্বাভাবিকভাবে আমরা ইতিহাস এখানে প্রাসঙ্গিকভাবে বলে রাখি, প্রথম বিশ্বযুদ্ধে যারা শত্রুপক্ষ ছিল অর্থাৎ জার্মানি, তাদের সাথে যারা ছিল, যেমন ওসমানীয় খেলাফত বা অটোমান সাম্রাজ্য,
আর অপরদিকে মিত্র শক্তি আমেরিকা, যুক্তরাজ্য, এই ধরনের যেই শক্তিগুলো ছিল তাদের সাথে যখন যা শত্রু পক্ষ অর্থাৎ জার্মানির পরাজয় ঘটে, তখন কিন্তু এই যে ওসমানীয় খেলাফত ভেঙে যায়। এবং ওসমানীয় খেলাফত ভেঙে যাওয়ার পরে এই মিত্র শক্তির সাথে অটোম্যানদের বা ওসমানীয় খেলাফতের সাথে যে শান্তি চুক্তিটি হয়েছিল, এটি মূলত সেবাস চুক্তি হিসাবে বলা হয়ে থাকে। তো এই চুক্তি অনুযায়ী মিত্র শক্তি কুর্দিদের জন্য আলাদা দেশ গঠনের একটি ব্যবস্থা নেওয়া হয়েছিল এই চুক্তি, সেবাস চুক্তি অনুযায়ী। কিন্তু এর ঠিক 3 বছর পর অর্থাৎ 1923 সালের যে লুজান চুক্তির মাধ্যমে আধুনিক তুরস্কের সীমানা নির্ধারণ করা হয়, এই চুক্তির লুজান চুক্তির মাধ্যমে এই কুর্দিদের রাষ্ট্র গঠন বা কুর্দিস্তান যেই গঠন, এটি কিন্তু এটির সম্ভাবনা আস্তে আস্তে বেঁচতে যায় এবং পরবর্তী তার এটি সম্ভব হয়ে ওঠেনি। এখান থেকেই মূলত কুর্দি সংকটের যদি আমি সূচনা বলি তাহলে আমার মনে হয় ভুল হবে না। এর পরবর্তী সিচুয়েশনে আপনার কুর্দিরা বিভিন্নভাবে লড়াই সংগ্রাম করেছে এবং আজ পর্যন্ত করছে। এবং এর পরবর্তী সিচুয়েশনটা কি, কুর্দিরা আসলে সেই অঞ্চলটিতে বিশেষ করে এই 4টি দেশে সেখানকার তাদের জনসংখ্যা এবং সেখানকার তাদের লড়াই সংগ্রামের চিত্রটি কি, আমরা একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি। বর্তমানে তুরস্কের জনসংখ্যার 15 থেকে 20% কিন্তু কুর্দি জনগোষ্ঠী এবং স্বাধীন রাষ্ট্রের দাবিতে তুরস্কের যেই কুর্দি জনগোষ্ঠী তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ চেষ্টা, লড়াই সংগ্রাম, আন্দোলন করে আসছে। এইভাবে তারা প্রাথমিকভাবে রাজনৈতিকভাবে এই দাবি আদায়ের চেষ্টা করেছে এবং পিকেকে গঠন হয়েছে, রাজনৈতিক দল তৈরি হয়েছে, স্বায়ত্ত শাসনের দাবিতে চেষ্টা করেছে তারা। কিন্তু তাদের এই চেষ্টা কিন্তু তুরস্কের যে কোনো সরকারি আমি বলি, প্রত্যেকটি সরকার কিন্তু তাদের এই দাবিকে এবং তাদের দেশের অংশ থেকে আলাদা রাষ্ট্রকে জন্ম দেওয়া, যেটাই হবে কুর্দিদের জন্য দেশ, এরকম তারা কখনোই সমর্থন করেনি, বরং তারা কঠোরভাবে তারা এটিকে দমন করেছে। এই ক্ষেত্রে কুর্দিরা যে অপর মুসলিম জনগোষ্ঠী, এটি কিন্তু তুরস্কের যে কোনো সময়ের সরকার ভুলে গিয়েছে। বিশেষ করে আমরা বর্তমানে তুরস্ককে মুসলিম বিশ্বের শক্তি সামর্থ্যের জায়গায় আলাদাভাবে বিবেচনা করে থাকি। সেটি বৃহত্তর ক্যানভাসে বৈশ্বিক যে জিওপলিটিক্স, সেখান থেকে বিবেচনা অবশ্যই করার মতোই। কিন্তু কুর্দিদের সাথে পার্টিকুলার যদি আমরা এই দিক থেকে বিবেচনা করি, তুরস্কের এই নীতির ক্ষেত্রে অবশ্যই অনেক সমালোচক বের হবে। মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ হচ্ছে সিরিয়া। এই সিরিয়ার জনসংখ্যার 7 থেকে 10% কিন্তু কুর্দি জনগোষ্ঠী। সিরিয়ার যে সমস্ত কুর্দি রয়েছেন তারাও কিন্তু আলাদা রাষ্ট্রের জন্য অনেকবার চেষ্টা করেছে, স্বায়ত্ত শাসনের জন্য চেষ্টা করেছে, কিন্তু তাদের এই চেষ্টাগুলো ব্যর্থ হয়েছে। বিগত আসাদ সরকারের যেই সময় ছিল সিরিয়াতে, তারাও কঠোরভাবে দমন করেছে এবং তাদের যারা বিপরীত শক্তি ছিল, আসাদ বিরোধী যারা বিদ্রোহী ছিল, এখন যারা সিরিয়ার রাষ্ট্র ক্ষমতায় আসতে যাচ্ছে, এদের সাথে তো তুরস্কের আলাদা একটা যোগসাজশ রয়েছে। তারাও কিন্তু কুর্দিদেরকে বিভিন্নভাবে নস্যাৎ করার চেষ্টা করেছে। মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ ইরাক। ইরাকের জনসংখ্যারও 15 থেকে 20% কুর্দি জনগোষ্ঠী। স্বায়ত্ত শাসনের দাবিতে তারা দীর্ঘদিন চেষ্টা করেছে, রাজনৈতিকভাবে চেষ্টা করেছে এবং ইরানের সংগ্রামের সময় তারা ইরানকে সমর্থন দেওয়ার কারণে কিন্তু এই ইরাকি কুর্দিদেরকে এর চড়া মূল্য দিতে হয়েছে সাদ্দাম হোসেনের মাধ্যমে। সাদ্দাম হোসেনের সাথে কুর্দিদের চুক্তিও, শান্তি চুক্তিও হয়েছিল, কিন্তু সেটি টেকেনি। যাক, এভাবে এই সমস্ত দেশেই কিন্তু কুর্দিরা তারা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে আসছে এবং এখনো করছে। এই কুর্দি সংকটের বিষয়ে আমার সর্বশেষ যে কথা সেটি হলো যে একটি স্বয়ংসম্পূর্ণ একটি জাতি, যাদের নিজস্ব ভাষা রয়েছে, সংস্কৃতি রয়েছে এবং বহুল জনগোষ্ঠী রয়েছে, তারা এই ধরনের পৃথিবীর মোড়লদের বিভিন্ন ঘেরাকলে পড়ে তারা সব সময়ের জন্য বঞ্চিতই থেকে যাচ্ছে। এবং স্বাভাবিকভাবে একজন মানুষ বা একটি জাতি যখন বঞ্চিত হয়, তখন তারা লড়াই সংগ্রামের পথকে বেছে নেয় এবং সেখানে তারা প্রাথমিকভাবে রাজনৈতিকভাবে লড়াই সংগ্রাম করেছে, সেটির দ্বারা তারা আলোর মুখ দেখেনি। পরবর্তীতে তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে, মিলিশিয়া গ্রুপ তৈরি হয়েছে, তাদের মধ্যে বিভিন্ন রকমের রাজনীতি চলে এসেছে, ন্যায় অন্যায় চলে এসেছে এবং মধ্যপ্রাচ্যের যেই উত্তাল অবস্থা, এই জোয়ারে তারাও গা ভাসিয়েছে। তো পরিশেষে কুর্দিদের সম্পর্কে বলতে গেলে শেষ করতে হবে খুবই দুঃখের সাথে এবং আফসোসের সাথে। আমি অবশ্যই বৃহত্তর যে উম্মাহ কনসেপ্ট, আমি এর বাইরে আমার আদর্শের জায়গা নয়, কিন্তু যখন যেখানে জাতি রাষ্ট্রের প্রবক্তা, জাতি রাষ্ট্রে নিয়ে যখন সবাই নিজেদের মতো এই পৃথিবীতে বসবাস করছে, সেখানে
4 কোটি জনগোষ্ঠীর এই কুর্দিরা কেন বঞ্চিত হবে, তাদের এই দুঃখগাথা আমাকে অবশ্যই স্পর্শ করে।